প্রিয় ছাত্রছাত্রীরা, আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি WBCS এর জন্য। স্পেশালি WBCS এর জন্য যে বাংলা পরীক্ষা দিতে হবে মেইনসে, সেটার জন্য একটা প্রস্তুতি আমাদের চলছে এবং তোমরা আমাকে সাজেশন যেরকম দিচ্ছ, যেটা চাই বলছো, আমি চেষ্টা করছি সেই রকম ক্লাস নিয়ে আসার। তো চলো আজকে আর কথা না বাড়িয়ে আমাদের WBCS মেইনসের জন্য বাংলার যে একটা ডেসক্রিপটিভ পার্ট রয়েছে সেটার বিষয়ে আমরা একটু দেখে নিই। আজকে আমাদের বিষয়টা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন। সম্পাদকীয় প্রতিবেদন আমাদের WBCS মেইন পরীক্ষার একটা মূল পর্বে আছে। আর এখানে আমরা জানি শুধু বাংলা না, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি যে কোনো একটা ভাষার উপরে দক্ষতা পরীক্ষা করা হয়। দক্ষতা পরীক্ষা করা হয় মানে তুমি কতটা ভালো সেই বিষয়ে লিখতে পারো, কোনো রিপোর্ট লিখতে পারো, তো তোমার যে রচনার যে নির্মিতি সেই ক্ষমতাটা এখানে দেখা হয়। আর এখানে নাম্বার থাকে মোট 200 নাম্বার। এই 200 নাম্বার কিভাবে ভাগ করা হয়ে থাকে সেটা আমরা একটু দেখে নিই। সম্পাদকীয় পত্র, যেটা 150 শব্দের মধ্যে লিখতে হয়। এই শব্দ সংখ্যাটা তোমরা অবশ্যই মাথায় রাখবে এবং সেই অনুযায়ী বাড়িতে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে সেইভাবে সেই আয়তনের মধ্যে লেখাটা একটু কঠিন হয়ে যাবে। দেখা যায়, অনেক সময় দেখা যায় যে তারা অনেক বেশি লিখতে থাকে, তাহলে নাম্বার তো বাড়বেই না, বরঞ্চ কম হবে এবং অন্যান্য যেগুলো থাকবে প্রতিবেদন, সারসংক্ষেপ, এগুলো লেখার সময় তোমার কাছে কমে যাবে। তাহলে আমরা দেখলাম যে সম্পাদকীয় পত্র, এটা 150 শব্দের মধ্যে লিখতে হবে, 40 নাম্বার থাকবে। প্রতিবেদন রচনা, সম্পাদকীয় পত্র আলাদা আর প্রতিবেদন কিন্তু আলাদা। প্রতিবেদন আবার 2 রকমের হয়, সম্পাদকীয় প্রতিবেদন এবং সংবাদপত্রের জন্য সংবাদ নির্ভর প্রতিবেদন। তো আমরা এখানে প্রতিবেদন দেখছি 200 শব্দের মধ্যে, সেটাতেও 40 নাম্বার থাকছে। সার সংক্ষেপ করতে হবে, একটা অনুচ্ছেদ দেয়া থাকবে, সেটা পড়ে তার শব্দ সংখ্যা এবং তার মূল ভাব অক্ষুণ্ণ রেখে শব্দ কমিয়ে তাকে ছোট করতে হবে, এটা হচ্ছে সার সংক্ষেপ। 40 থাকবে। বোধ পরীক্ষণ 40 থাকবে এবং ইংরেজি থেকে তুমি যে ভাষায় পরীক্ষা দিচ্ছ, সেটা বাংলা হোক বা হিন্দি হোক বা উর্দু, নেপালি, সাঁওতালি যেটাই হোক না কেন, তাতে অনুবাদ করতে হবে, এটাতেও 40 থাকবে। আমরা যেহেতু বাংলায় অনুবাদ করব, সেজন্য একে বঙ্গানুবাদ বলবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোট 5টা ছোট টপিকের উপরে 40 করে আমাদের 200 নাম্বার ভাগ করা থাকছে। আর এই বিষয়গুলো শুধু WBCS এর জন্য না, একইভাবে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের টিয়ার 2 পরীক্ষার জন্য একইভাবে গুরুত্বপূর্ণ। তাহলে বুঝতেই পারছো যে এই প্রতিবেদন লেখাটা কতটা গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষার জন্য। তো আমরা আজকে যে বিষয়টা তোমরা বলেছিলে সেটা হচ্ছে রেল দুর্ঘটনা। রেল দুর্ঘটনা আজকে আমাদের বিষয়। আমরা জানি সম্প্রতি একটি রেল দুর্ঘটনা ঘটে গেছে, যেটা যথেষ্ট রেখাপাত করেছে। তো রেল দুর্ঘটনা সম্পর্কে রেল কর্তৃপক্ষের আরো সচেতনতা জরুরি, এইভাবেই দেয় টপিকগুলো। তো সেই বিষয়ে তোমাকে একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখতে বলা হয়েছে। এরকম যে কোনো বিষয় সম্পর্কে আসুক না কেন, তার কতগুলো নিয়ম আমরা ফলো করব। যেমন ধরো 200 শব্দ সংখ্যার ভিতরে রাখবো, এটা তো বলাই আছে, কোয়েশ্চেনেই বলা থাকবে। একটা আকর্ষণীয় শিরোনাম দিতে হবে। শিরোনাম খুব গুরুত্বপূর্ণ, কেননা শিরোনামই আমাদের কোনো টপিক পড়ার জন্য আকৃষ্ট করে এবং সেটা কিন্তু খুব বড় হবে না, 2 থেকে শব্দের মধ্যে হতে হবে। এখানে সম্পাদকীয় প্রতিবেদন যদি লিখছো, তাহলে সেখানে নাম বা পরিচয় দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। এই নিয়মগুলো অবশ্যই ভালো করে ফলো করবে, যার জন্য প্রতিটা ক্লাসে আমি তোমাদের নিয়ম বলে দিই। নিয়মটা মাথায় আগে ঢুকিয়ে নাও। নাম পরিচয় দেবে না। আমি প্রায়শই দেখেছি তোমরা সম্পাদকীয় প্রতিবেদনে ওগুলো দিয়ে বসে থাকো, তার ফলে কিন্তু ওইখানটা একটা খারাপ ইমপ্রেশন তৈরি হয়ে যায়। হ্যাঁ, স্থান তারিখও উল্লেখ করবে না, একদমই না। সম্পাদকীয় প্রতিবেদনের ক্ষেত্রে এইসব থাকবে না। তথ্য এবং বর্ণনা দেবে না যে ওখানে এই ঘটেছে, তার জন্য এই হলো, তাই হলো, এরকমটা কখনোই হবে না। বরঞ্চ যুক্তি এবং বিশ্লেষণের মধ্যে দিয়ে এগোবে। তোমার যে লেখাটা তৈরি হবে সেখানে যেন যুক্তি
প্রাধান্য পায় এবং তুমি বিষয়টাকে একটা বিশ্লেষণের মধ্যে দিয়ে যাও। এটাই হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন লেখার ধরন। ঘটনা তোমার কাছে জানতে চাওয়া হয়নি, ঘটনার বিশ্লেষণটা জানতে চাওয়া হয়েছে, তুমি কিভাবে সেটাকে দেখছো। কারণ এখানেই বলা হচ্ছে, এখানে একটা মতই দিয়ে দেওয়া হয়েছে যে কর্তৃপক্ষের আরো সচেতনতা জরুরি। তো আমি আরো একটা কথা বলবো, যেটা আমরা খাতা দেখতে গিয়ে খুব দেখি, কি প্রশ্ন দিয়েছে সেইটা ভালো করে পড়ো না। রেল দুর্ঘটনা, আচ্ছা রেল দুর্ঘটনা সম্পর্কে ধরো তুমি একটা কিছু লিখে গেছো, ওরকমই তুমি লিখে দিলে, তা হবে না। কিন্তু প্রশ্নটা কি আছে সেই বুঝেই তোমাকে উত্তরটা লিখতে হবে। তাই এই পয়েন্টগুলো আমাদের মনে রাখতে হবে। ভাষার কথা বলে দিই, ভাষা খুব একটা জটিল ভাষায় যাবে না, সাধু ভাষার প্রয়োগ করবে না, এবং খুব কথ্য যে ভাষা, যে শব্দগুলো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার করে থাকি, সেই রকম খুব খেলো শব্দ বা হালকা শব্দ ব্যবহার করবে না। একটু ভালো ধরনের, একটু গম্ভীর ভাষার ব্যবহার করতে পারো, টপিক অনুযায়ী ভাষা ব্যবহার করলে ভালো হয়। আর এই যে বিশ্লেষণ হবে, সেই বিশ্লেষণ কিন্তু কোনো পার্শিয়ালিটি থাকবে না, কোনো পক্ষ তুমি অবলম্বন করবে না, একটা নিরপেক্ষ মতামত হবে এবং সেখান থেকে একটা সুচিন্তিত সিদ্ধান্ততে পৌঁছতে হবে। দেখো, তুমি ব্যক্তিগত জীবনে তোমার কোনো নিজস্ব মতবাদ থাকতে পারে, তুমি কোনো বিশেষ মতাদর্শে বিশ্বাসী হতে পারো, কিন্তু পরীক্ষার খাতা সেইটা দেখানোর জায়গা একেবারেই নয়। সেখানে তুমি একজন নিরপেক্ষ নাগরিকের দৃষ্টিভঙ্গি থেকে দেখে ব্যাপারটার বিশ্লেষণ করবে। তো আশা করি তোমাদের খুব ভালো করে বোঝাতে পারলাম যে সম্পাদকীয় প্রতিবেদন লিখতে গেলে তোমাকে কি কি নিয়ম অবশ্যই পালন করতে হবে। এবার আমরা দেখব যে যদি আমি ধরো এই যে রেল দুর্ঘটনার উপরে একটা প্রতিবেদন লেখার চেষ্টা করছি, তাহলে আমাকে কি কি টপিক মাথায় রাখতে হবে। তোমরা যেভাবে প্র্যাকটিস করবে আমি বারবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটছে, বা খুব সম্প্রতি না, আগের বছর বা তার আগের বছর যে ঘটনাগুলো ঘটেছে, সেইগুলো একটু এক জায়গায় নোট ডাউন করবে। যদি আমার এই বিষয়টা নিয়ে লিখতে আসে, তাহলে চিন্তা করে রাখবে পয়েন্টগুলো, যে আমাকে কি কি পয়েন্ট এখানে ঢোকাতে হবে। আমার তো একটা কন্টেন্ট দরকার। আমি যখন একটা বিষয় লিখছি, আমি কিছুই জানি না, তাহলে আমি কি করে লিখবো? তাহলে তো সেটা ভুসো হয়ে যাবে, তাই না? তার জন্য এই কন্টেন্ট আমি কি দেবো, তার জন্য তুমি কিছু তথ্য সংগ্রহ করে রাখবে। এই রেল দুর্ঘটনার ক্ষেত্রে কিরকম দেখো, যদি আমাকে লিখতে হয়, তাহলে আমাকে অবশ্যই জানতে হবে যে দুর্ঘটনাটার কারণ কি, দুর্ঘটনা হয় তোমাকে সেটা একটু স্টাডি করে এটা করে রাখতে হবে যে রেল দুর্ঘটনার কারণ কি। এই লাইনচ্যুত হওয়া হতে পারে, সিগন্যালে গন্ডগোল থাকা হতে পারে, রেলওয়ে ট্র্যাকে ত্রুটি হতে পারে, যা খুশি হতে পারে। তো এইরকম ভাবে তুমি তোমার নিজের জানার জন্য, নিজের জ্ঞানের জন্য এগুলো খাতায় নোট করে রাখবে। তারপরে তোমাকে দিতে হবে হতাহতের সংখ্যা, এইটা জানতে হবে তোমাকে। এই যে দুর্ঘটনা হয়, জনগণের মনের মধ্যে এটা একটা প্রভাব। দেখো, যারা মারা গেলেন তাদের তো ক্ষতি কোনো অসম্ভব ক্ষতি, তাদের আত্মীয় পরিজনের যে শোক সে আমরা পরিমাপ করতে পারি না। কিন্তু তাছাড়াও আমরা যারা খবরের কাগজে পড়ি এবং দেখি, তাদের মনের ওপরেও এটা একটা প্রভাব ফেলে। কি প্রভাব ফেলে এইটাও দেখতে হবে। কি লিখবো আমি চিন্তা করে রাখতে হবে। তো পরীক্ষার হলে বসে তা সব চিন্তা করতে পারবো না। তারপরে একটা আসে সরকারি তরফ থেকে ক্ষতিপূরণের প্রশ্ন, কি রকম ক্ষতিপূরণ দেয়া হয়। আচ্ছা, অবশ্যই আমাকে যেটা বলতে হবে যে দুর্ঘটনা এড়াবার একটা উপায় থাকা চাই, কি কি সতর্কতা আমরা গ্রহণ করব, এবং যাত্রীদের নিরাপত্তা সুরক্ষা। এই যে এই দুটো পয়েন্ট, এগুলো সম্পূর্ণ রেল দুর্ঘটনার সঙ্গে যুক্ত তাই নয়। যে কোনো কিছু সম্পর্কে যদি আসে লিখতে, তাহলে অবশ্যই তোমাকে সমাধানের পথটা ভাবতে হবে। তো সেই সমাধান কি, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এবং মনের মধ্যে সেটা একটা পয়েন্ট করে রেখে দিতে হবে বা তথ্য রাখতে হবে। তাহলে অবশ্যই এখানে যাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে হ্যাঁ, আমি এখানে যে এই পয়েন্টগুলো নিচ্ছি, এগুলো আমি
প্রয়োজন মতন ব্যবহার করব। এখানে কিছু তথ্য আছে এবং কিছু বিশ্লেষণ আছে। বিশ্লেষণগুলো আমার সম্পাদকীয় প্রতিবেদন লেখার কাজে লাগবে, আর তথ্যগুলো আমার সংবাদ নির্ভর প্রতিবেদন লেখার কাজে লাগবে। আমি আজকে দুটো প্রতিবেদনই তোমাদের দেখাবো, যে দু ধরনের, ধরো রেল দুর্ঘটনা নিয়ে যদি দু ধরনের যে কোনো একটা আসে, ধরো সম্পাদকীয় প্রতিবেদন আসলো বা সংবাদ নির্ভর প্রতিবেদন, যেটাই আসুক, যাতে লিখতে পারো কিভাবে লিখবো তার একটা আমি এখানে দিয়ে দেব তোমাদের নমুনা, এবং তার থেকে তোমরা আরো স্পষ্ট করে বুঝতে পারবে যে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, এবং একটার সাথে একটা অবশ্যই গোলাবে না। তাহলে আমরা দেখলাম যে আমরা মোটামুটি এই সব পয়েন্টগুলোকে একত্রিত করে নেব আমাদের খাতায়। আমি অবশ্যই বলছি তোমরা পেপার পড়বে এবং সাম্প্রতিক ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল থাকবে এবং পয়েন্টগুলোকে খাতার মধ্যে লিখে রাখবে। পরীক্ষায় যখন লিখতে বসবে তখন নিয়মগুলোকে মাথায় রাখবে, যে আমাকে কি লিখতে দিয়েছে এবং সেটা কি নিয়মে লিখতে বলা হয়েছিল। তারপরে সেই পয়েন্টগুলো থেকে তথ্য নিয়ে সেই অনুযায়ী লিখে দেবে, তাহলে দেখবে অনেক সহজ হয়ে যাবে। অতটাও কঠিন নয় কিন্তু, বারবার বলছি। তো চলো এবারে আমরা দেখি যে রেল দুর্ঘটনা নিয়ে যদি আমরা একটা সম্পাদকীয় প্রতিবেদন লিখি তাহলে কি রকম তার চেহারাটা হয়। দেখো এখানে একটা শিরোনাম আছে, এই যে এখানে একটা শিরোনাম আছে, এই শিরোনাম আমাদের কোনো কিছু পড়ার জন্য আকৃষ্ট করে। এখানে তিনটে শব্দের আছে, আমরা যে শব্দটা জানতাম রেল রোকো, তাই না, সেখানটায় দিলাম রেল দুর্ঘটনা রোকো, রেল রুকো না, কারণ মানুষের যাত্রীদের খুব অসুবিধা হয় তাতে, বরঞ্চ তাদের সুবিধার্থে দুর্ঘটনাকে রুখে দাও। তাহলে রেল রোকো, রেল দুর্ঘটনা রোকো। এবারে দেখছো এখানে নাম, পরিচয়, স্থান কিচ্ছু দেয়া নেই, আর এর সাথে চিঠিকে তো গোলাবেই না, এরকমও ভুল অনেকে করে, তাই বলে দিচ্ছি। কোনো সম্পাদক সমীপেশু আপনি প্রকাশ করলে বাধিত হব কিচ্ছু লিখবে না এসব। এখানে জাস্ট একটা ছোট প্রবন্ধের মতন 200 শব্দের প্রবন্ধের মতন লিখতে হবে। তাহলে দেখো শুরু করছি, প্রথম লাইনে একটা ভূমিকা থাকে। আমি প্রথমেই দুম করে শুরু করে দিতে পারি না যে ওইখানে একটা রেল দুর্ঘটনা হয়েছে, সেটা সংবাদ নির্ভর প্রতিবেদনের স্টাইল। কিন্তু সম্পাদকীয় প্রতিবেদনে প্রথমে একটা ভূমিকার মতন থাকবে, কি বিষয়ে বলতে যাচ্ছি সেটা বলার আগে। তাই আমি এখানে লিখলাম, দেখো ভারতীয় রেলওয়ে বিশ্বের বৃহত্তম রেল ব্যবস্থাগুলির মধ্যে একটি। লক্ষ লক্ষ মানুষ পরিবহনের জন্য এর উপর নির্ভরশীল। পরিসংখ্যানগতভাবে দেখা গেছে, এইবার দেখো আমি চলে এসেছি, কারণ আমার খুব বেশি ভূমিকা করানোর জায়গা নেই, কারণ আমার 200 শব্দে শেষ করতে হবে। পরিসংখ্যানগতভাবে দেখা গেছে বেশিরভাগ রেল দুর্ঘটনার কারণ লাইনচ্যুত হওয়া। আমি লাইনচ্যুত হওয়াটাকে গ্রহণ করেছি। যারা এই দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে থাকেন তাদের পরিজনের মানসিক অবস্থা তো শোচনীয় হয়ই, উপরন্তু আমি কিন্তু এটা বলেইছিলাম আগে যে এই বিষয়টা আমরা লিখব, যে তাদের যারা মারা যাচ্ছেন, আহত হচ্ছেন, তাদের পরিবারের অবস্থা খুব খারাপ হয়, এবং যারা মানে পড়ছে এই খবরটা তাদের কি হয়। তো উপরন্তু সাধারণ মানুষও যখন এই দুর্ঘটনার খবর শোনে তারাও আশঙ্কিত হয়ে পড়ে রেল ব্যবস্থার সুরক্ষা সম্পর্কে। এইটা হচ্ছে তাদের মনের অবস্থা। হ্যাঁ, সবাই এটা ভাবে যে ও বাবা আমাদেরও তো একটা দূরে যাওয়ার ছিল, টিকিট কাটা আছে, কি হবে। ধরো কেউ সেই ট্রেনটাতেই যাবে 2 মাস পরে, তখন তার মনের মধ্যে কিন্তু এরকম ভয় অবসম্ভাবীভাবে আসবে যে এই রে আবার যদি আমাদের ট্রেনটাও এরকম হয়, খুব স্বাভাবিক এটা। এবং আমি দেখেছি প্রচুর মানুষ এইভাবে ভাবেন। এটা কি করে, ভারতীয় রেলের প্রতি একটা অনাস্থা তৈরি করে এবং একটা নেগেটিভিটি তৈরি করে। এই ভয় তাদের ভবিষ্যৎ রেল যাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারে। সে প্ল্যান চেঞ্জ করতে পারে যে আমি গাড়ি করে যাব। অবশ্য বিপদ সব জায়গায় আছে, অ্যাক্সিডেন্ট সব ক্ষেত্রেই হতে পারে, তাও আমাদের এটাকে যথাসম্ভব কম করার কথাই বলতে হবে। তাহলে ভারতীয় রেল ব্যবস্থা সম্পর্কে একটা নেতিবাচক মনোভাব গড়ে তুলতে পারে। তাই রেল কর্তৃপক্ষের এ বিষয়ে আরো সচেতন হওয়া প্রয়োজন। মানে আমি আমার দ্বিতীয় পয়েন্টে চলে গেছি কিন্তু, যে সচেতনতা জরুরি।
সরি, তৃতীয় পয়েন্টে চলে গেছি। আমরা প্রথমে দেখালাম কারণ, তারপরে দেখালাম জনমনে তার প্রভাব, এবং তারপরে দেখাচ্ছি যে রেল কর্তৃপক্ষের এই বিষয়ে কি করার থাকতে পারে, সেইটা বিষয়ে আমরা আলোচনা করছি। এবং দেখছো যে আমরা বিশ্লেষণের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা একটা নিরপেক্ষ বিশ্লেষণ। ভবিষ্যতের এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য সিগন্যালিং সিস্টেমের উন্নয়ন এবং আরো ভালো প্রযুক্তিতে বিনিয়োগ, আরো ভালো প্রযুক্তি আনতে হবে। মানুষের ভুল তো হয়, মানুষের ভুলের ফলে ভুল সংকেত, ভুল যোগাযোগ, অতিরিক্ত গতি বা বিপদকে উপেক্ষা করা রেল দুর্ঘটনাকে ত্বরান্বিত করে। তাহলে আমরা এখানে কারণগুলো বলে দিয়েছি যে কি কি কারণে রেল দুর্ঘটনা হয়। সিগন্যালের ভুল হতে পারে, মানুষের বেখেয়াল হতে পারে, সে সতর্ক হয়ে চালাচ্ছিল না, অথবা সে বেশি গতিতে চালাচ্ছিল, যেগুলো এই বিপদ ডেকে আনতে পারে। এইসব মানবিক ত্রুটি, মানে কি এগুলো মানুষের দ্বারা ঘটিত ত্রুটি, কমানোর জন্য রেলওয়ে কর্মীদের আধুনিকতম প্রযুক্তি, সরঞ্জাম, নিরাপত্তার নিয়ম এবং পদ্ধতি সম্পর্কে নিয়মিত এবং ব্যাপক প্রশিক্ষণ প্রয়োজন। মানে প্রশিক্ষণ দিতে হবে। নিরাপত্তা সম্পর্কিত কারণে ট্র্যাক পুনর্নবীকরণ, মানে আমরা কিন্তু দেখেছি ট্র্যাকে একটু সমস্যা হয়, সেটা অনেক দুর্ঘটনার কারণ হয়। হ্যাঁ, তো ট্র্যাককে নিয়মিত একটা পর্যবেক্ষণে রাখতে হবে, তাকে পুনর্নবীকরণ মানে আবার নতুন করে তাকে বসানো বা ঠিক যদি কোথাও কোনো অসুবিধা থাকে ঠিক করা, এগুলো দেখতে হবে। সেতু মেরামত, এটাও হয়, ব্রিজের উপর দিয়ে যাচ্ছে সেটাকে ঠিকঠাক রাখা। সিগন্যালিং আপগ্রেড, সিগন্যাল হয়তো ভুল আছে, সেটার জন্য অ্যাক্সিডেন্ট ঘটে গেল, হতেই তো পারে, তো তাই সিগন্যালিংকেও আপগ্রেড করতে হবে। কোচ সংস্কার ইত্যাদির মতো পদক্ষেপ গ্রহণ করতে হবে। রেলে লোকো পাইলটদের কাজের সময় একটি অত্যন্ত জরুরি বিষয়। লোকো পাইলট কাদের বলে? যারা ট্রেন চালান। তো তাদের কিন্তু হবে না, তারা কিন্তু মানুষ, এবং মানুষের শরীরে পর্যাপ্ত বিশ্রাম না থাকলে সে কিন্তু কাজে সক্ষমতা হারিয়ে ফেলে, সে ভুল করে ফেলে কাজে, অতিরিক্ত কাজ করতে গিয়ে। সেই জন্য আমাকে এই বিষয়টাও ভুললে চলবে না যে রেলে লোকো পাইলটদের কাজের সময়টা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু লোকবলের ঘাটতির কারণে, লোকবলের ঘাটতি সব জায়গাতেই রয়েছে, লোকবলের ঘাটতির কারণে অনেক সময়ই লোকো পাইলটদের নির্ধারিত সময়ের বাইরে কর্মরত থাকতে হয়। এই সমস্যার সমাধান না হলে দুর্ঘটনার সম্ভাবনা কমবে না। একদম এটা খুব গুরুত্বপূর্ণ কথা, যিনি চালাচ্ছেন। এবং আমরা জানি যে এই যে রেল দুর্ঘটনাটা হয়েছিল কিছুদিন আগে, সেটা মানবিক ত্রুটিতেই হয়েছিল। আমি তাহলে চলে এলাম একদম শেষে, এবং শেষ কথাটা হচ্ছে তাই প্রযুক্তির পাশাপাশি কর্মীদের শারীরিক সক্ষমতার প্রতিও রেল কর্তৃপক্ষকে যত্নবান হতে হবে। তাহলে আমরা সমাধানে পৌঁছে গেছি, এবং আমরা এখানে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছি যে রেল দুর্ঘটনা কেন হয়, তার প্রভাব জনমনে খুব খারাপভাবে পড়ে। তাছাড়া যারা এতে ক্ষতিগ্রস্ত হন, তাদের ক্ষতির তো কোনো সীমা নেই। অবশ্যই এই রেল, যেটা পৃথিবীর অন্যতম বৃহত্তম রেল ব্যবস্থা, তাকে উন্নত করতে হবে। তার জন্য কি কি করতে হবে, এবং রেল কর্তৃপক্ষেরও সে তার কর্মীদের প্রতি যত্নবান হতে হবে। এই বলে আমরা আমাদের প্রতিবেদনটা শেষ করলাম। দেখবেন এই প্রতিবেদন 199 শব্দের মধ্যে শেষ হয়ে গেছে, একদম শিরোনাম সহ। এই যে তোমাকে 200 শব্দ দেওয়া হয়েছে, এটা কিন্তু শিরোনাম বাদ দিয়ে নয়, শিরোনামও তার মধ্যেই অন্তর্ভুক্ত, তো সেই অনুযায়ী তোমাকে লিখতে হবে। তাহলে এটা আমরা দেখলাম একটা সম্পাদকীয় প্রতিবেদন, যেটা আমরা প্রবন্ধের আকারে লিখি। এবারে আমরা দেখব যদি এটা নিয়েই একটা সংবাদ নির্ভর প্রতিবেদন লিখতে দিত, তাহলে কি আমি জাস্ট এখানে নিজস্ব সংবাদদাতা অমুক জায়গার একটা নাম দিয়ে দিলাম আর একটা তারিখ দিয়ে দিলাম, আর তাহলে কি হয়ে যেত? না, তাহলে হতো না। সেটা সম্পূর্ণ আলাদা রকম হবে। কি রকম হবে এবার আমরা দেখব। আচ্ছা, তোমরা যদি চাও তাহলে তোমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তোমরা সবাই বলেছিলে রেল দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন লিখে দেখাতে, একটু দেখিয়ে দিতে, তো তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো আমরা পরের স্লাইডে যাই।
এবং একটি সাম্প্রতিক রেল দুর্ঘটনা নিয়ে সংবাদ নির্ভর প্রতিবেদন লেখো। এখানে এইটাই টপিক দেয়া আছে, তাহলে কিভাবে লিখব? এই যে সংবাদ নির্ভর প্রতিবেদন, এটার বৈশিষ্ট্যই হচ্ছে তাই যেখানে স্থানীয় এবং কিছু এখানে কি বিষয়গুলোই এরকম থাকে। ধরো স্থানীয় ঘটনা, সাম্প্রতিক কোনো ঘটনা, এই সাম্প্রতিক ঘটনার মধ্যে কি থাকতে পারে? কোনো দুর্ঘটনা, ট্রেন চলাচলে বিঘ্ন, কোনো বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, চুরি ডাকাতি, এসব যে কোনো বিষয়ে এইগুলো লিখতে দেওয়া হয়। সংবাদ নির্ভর যে প্রতিবেদন, সেইখানে কিন্তু কোনো বিশ্লেষণ বা অ্যানালিসিস এরকম কোনো অ্যানালিটিক্যাল কিছু দেয়া হয় না। যে তো এটা ওখানে যেমন মেনশন করে দেওয়া হয়েছিল যে রেল কর্তৃপক্ষে যেটা করা উচিত সেটা লেখো, এখানে কিন্তু সেসব নেই। এই বিষয়টা নিয়ে শুধু তোমায় লিখতে হবে। তাহলে এর নিয়মগুলো আবার কি রকম? এর নিয়ম হচ্ছে, আগেও বলেছি যে শিরোনাম খুব গুরুত্বপূর্ণ, সেটা দুই ক্ষেত্রেই, সম্পাদকীয় প্রতিবেদনের ক্ষেত্রেও আবার সংবাদ নির্ভর প্রতিবেদনের ক্ষেত্রেও। তাই সুস্পষ্ট শিরোনাম থাকতেই হবে। একটা কি জানো তো, সম্পাদকীয় প্রতিবেদনের ক্ষেত্রে তোমার যাও বা একটু হেয়ালি ভরা দেওয়ার শিরোনাম দেওয়ার জায়গা আছে, এখানে কিন্তু তোমার শিরোনামটা একটু স্পষ্ট হওয়া দরকার। নিজস্ব সংবাদদাতা এবার লিখতে হবে, তারপরে স্থান উল্লেখ করতে হবে, নিজস্ব সংবাদদাতা এই কথাটা লেখার পরে স্থান, তারপরে তারিখ, যে কোন তারিখ দেবে। ধরো তুমি পরীক্ষা যেদিন দিতে গেছো সেই তারিখটাই দিয়ে দিলে, তাতে কোনো অসুবিধে নেই, এরকম দিতে পারো, অথবা তোমার নিজের ইচ্ছে মতন কোনো তারিখ দিতে পারো। প্রথম লাইন খুব গুরুত্বপূর্ণ। এই প্রথম লাইনেই প্রথম যে বাক্যটা থাকবে তাতে সম্পূর্ণ তথ্য মোটামুটি দিয়ে দিতে হবে, এবং একই সঙ্গে সেইটা পড়ে যেন আরো পড়তে ইচ্ছে হয়, এইরকম ভাবে প্রথম যে বাক্যটা সেটা লিখতে হবে। এটারও শব্দসীমা তোমার 200তেই সীমাবদ্ধ থাকবে। ভাষা অবশ্যই কথ্য ভাষা হবে, সহজ হবে। কথ্য ভাষা মানে এই না যে আমি অমার্জিত শব্দ ব্যবহার করতে পারি, কখনোই তা নয়। একটা শিষ্ট ভাষা যেরকম হয় সেই ভাষায় তোমাকে লিখতে বলা হচ্ছে বারবার, কিন্তু এটা মাথায় রাখবে। তো আমরা দেখে নিলাম যে ভাষা সহ এখানে আমরা কয়েকটা পয়েন্ট মাথায় রেখে তবে একটি সংবাদ নির্ভর প্রতিবেদন লিখব। কিভাবে লিখব দেখা যাক। সম্প্রতি যেটা হয়েছিল, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা জুন মাসে হয়েছিল। আচ্ছা, নিজস্ব সংবাদদাতা আমরা প্রথমে উল্লেখ করেছি, নিজস্ব সংবাদদাতা, তারপরে জলপাইগুড়ি জায়গাটার নাম, তারপরে 18ই জুন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, শিরোনাম 4টে শব্দের হয়েছে, সেক্ষেত্রে এখানে কিন্তু আমার প্রতিবেদনটা অনেক কম শব্দ আছে, তো আমাকে 200 শব্দের মধ্যে থাকতে হবে, তাই একটু ওটা স্পষ্ট একটা শিরোনামের জন্য আমাকে এই শিরোনামটি ব্যবহার করতে হয়েছে। আচ্ছা, এবার আমরা যেরকম ভাবে শুরু করছি, 17ই জুন সকালে দার্জিলিং জেলায় একটি পণ্যবাহী ট্রেনের সাথে সংঘর্ষের ফলে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের 3টি বগি লাইনচ্যুত হওয়ায় 7 জন যাত্রী এবং 2 রেলকর্মী সহ 9 জন মারা যান এবং আহত হন আরো 41 জন। একটু বড় বাক্যটা, কিন্তু মোটামুটি সব তথ্য এখানে দিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনা কখন ঘটে সেটা দেখছো, এখানে তথ্যটা প্রাধান্য পাচ্ছে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে এবং কখন হয়েছে। সকাল 8:30 নাগাদ হয়েছে। সরি, আগের যাই। হ্যাঁ, পেনটা সিলেক্ট করে নিই। এবারে দেখো এখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোন ট্রেনে হয়েছে, কাঞ্চনজঙ্ঘা কার সঙ্গে লেগে হয়েছে, ধাক্কা লেগে, সেটা হচ্ছে একটা পণ্যবাহী গাড়ির সঙ্গে, এবং কটি বগি লাইনচ্যুত হয়েছে, এখানে সব তথ্য দেখতে পাচ্ছ। 7 জন যাত্রী এবং 2 রেলকর্মী সহ 9 জন মারা গেছেন, কতজন হত হয়েছে এবং কতজন আহত হয়েছে 41 জন, সেই সব তথ্য দেওয়া রয়েছে। কখন হয়েছে, সকাল 8:30 নাগাদ। কোথায় হয়েছে, উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় 11 কিলোমিটার দূরে রাঙাপানি এলাকায়। তাহলে এখানে তথ্য প্রধান বিষয়, এটা তথ্য নির্ভর। একটি পণ্যবাহী ট্রেনের সিগন্যাল
উপেক্ষা করে পিছন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা দেওয়া এই দুর্ঘটনাটির কারণ। তার মানে কারণ, তাহলে বুঝতে পারছো সম্পূর্ণ তথ্য নির্ভর, তাই তোমাকে তথ্যও মাথায় রাখতে হবে। আর আমরা কিন্তু ওখানে তথ্য দিইনি, এটা মনে আছে নিশ্চয়ই। প্রাথমিকভাবে এটি একটি মানবিক ত্রুটি বলে মনে করা হচ্ছে। আহতদের চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কোথায় নিয়ে, এগুলোও তো লিখতে হবে, এগুলো একটা রিপোর্টিং এর বৈশিষ্ট্য, পুরো ঘটনাটা বলতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করে ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা জানিয়েছেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং রেলওয়ে নিরাপত্তা কমিশন এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে বলে আশ্বস্ত করেছেন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তার জন্য হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। যারা এই ট্রেনে ছিলেন তাদের পরিজন বর্গ যাতে যোগাযোগ করতে পারে, তাদের সুবিধা অসুবিধা এইসবের জন্য এই হেল্প ডেস্ক স্থাপন করা হয়। মৃতদের নিকটাত্মীয়কে 10 লক্ষ, এই যে ক্ষতিপূরণ প্রথমে পয়েন্টে মনে করে বলেছিলাম যে আমরা ক্ষতিপূরণের ব্যাপারটাও মাথায় রাখবো, সেটা আমার এইখানে কাজে লাগছে, ওখানে কাজে লাগেনি কিন্তু। তো মৃতদের নিকটাত্মীয়কে 10 লক্ষ টাকা করে, গুরুতর আহতদের 2.5 লক্ষ টাকা এবং সামান্য আঘাত প্রাপ্তদের 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ঘোষণা করা হয়েছে। যদিও মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, এটাতেও একটা উপসংহার দরকার এবং সেখানে আমরা চলে এসেছি, কারণ ক্ষতিপূরণের কথা বলে আমরা থেমে যেতে পারি না, কারণ মৃত্যুর তো সত্যি কোনো ক্ষতিপূরণ হয় না, সে কথা বলতে হবে। তবু এই আর্থিক সহায়তা মৃত ব্যক্তির পরিবারকে কিছুটা ভরসা দেবে বলে আশা করা যায়। তো এইভাবে আমরা একটা সমাপ্তিতে চলে এলাম। খুব বেশি কিছু লেখার নেই, আমার এখানে তথ্য ঠেসে দিতে হবে এবং লেখা যাতে সহজ হয়, পড়ে সবাই বুঝতে পারে, সহজবোধ্য হয়, সেই দিকে খেয়াল রাখলেই আমাদের একটা সংবাদ নির্ভর প্রতিবেদন দাঁড়িয়ে যাবে। তো আশা করি তোমরা পার্থক্য খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে কি পার্থক্য আছে একটা সম্পাদকীয় প্রতিবেদনে এবং একটা সংবাদ নির্ভর প্রতিবেদনে। তোমরা চাইলে এটারও একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, তাহলে আমাদের আজকের যে বিষয় ছিল প্রতিবেদন রেল দুর্ঘটনা, সেটা আমরা দুভাবে দেখে নিলাম এবং আমি তোমাদের বারবার একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে প্রতিবেদন লিখবে। তোমাদের সাধারণত WBCS পরীক্ষায় সম্পাদকীয় প্রতিবেদনই আসে, এটা আমি বলে দিলাম। তো গত 2 বছরে যা যা ঘটনা ঘটেছে, যা খুব জনমনে আলোড়ন তুলেছে এবং কিছু স্ট্যাটিক টপিকও থাকে, সেইগুলো নিয়ে তোমরা কিন্তু তৈরি করতে থাকো, পয়েন্টগুলো নোট করে রাখো, পয়েন্টগুলো মাথায় রাখো, কি আসলে কি লিখবো এবং নিয়মগুলো মাথায় রাখো, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষার হলে ভালোভাবে লিখে আসতে পারবে। এবং অবশ্যই বাড়িতেও প্র্যাকটিস করো, দেখো 200 শব্দের মধ্যে লিখতে পারছো কিনা। সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যদি আরো কোনো টপিক তোমাদের মনে হয় যেটা নিয়ে পড়ালে ভালো হয়, অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করবো আবার নতুন ক্লাসে সেরকম কোনো টপিক নিয়ে তোমাদের কাছে আসার। সকলকে অজস্র ধন্যবাদ।